স্বর্ণের আকাশচুম্বী দাম নিয়ে যেখানে বিশ্বের মানুষ আতঙ্কিত, অথচ এখানে অনেক ধনী ব্যক্তি নিজেদের গাড়ি সোনা বাহিরে দিয়ে মরিয়ে নেন, যা তাদের বাড়তি প্রতিপত্তি এবং শৌখিনতা প্রকাশ করে। এখানে এমন এটিএম মেশিনও রয়েছে যেখান থেকে নগদ অর্থের পরিবর্তে 24 ক্যারেট সোনার বার বা মুদ্রা কেনা যায়। কল্পনা করুন, এক ধূসর মরুভূমি, যত দূর চোখ যায় শুধু বালি আর বালি। সেই মরুভূমির বুকে যদি কেউ আপনাকে বলতো এখানে গড়ে উঠবে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার, সমুদ্রের বুকে তৈরি হবে পাম গাছের আকৃতির কৃত্রিম দ্বীপ, আর কাঁচের দেয়ালে ঘেরা অট্টালিকাগুলো মেঘের সাথে কথা বলবে, আপনি হয়তো তাকে পাগল ভাবতেন। বন্ধুরা, চোখ বন্ধ করুন, আপনার মনের ক্যানভাসে আঁকুন পৃথিবীর সবচেয়ে উঁচু ইমারত, সুবিশাল মরুভূমি আর সাগরের নীল জলরাশির এক অসাধারণ মিলনক্ষেত্র। সত্যিই আছে এমন এক শহর যেখানে স্বপ্ন আর বাস্তবতা হাত ধরাধরি করে হাঁটে। হ্যাঁ, আমি দুবাইয়ের কথা বলছি। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব স্বপ্নের শহর দুবাইতে। চলুন শুরু করা যাক। একটি শহর নয়, এটি যেন এক জীবন্ত কিংবদন্তি। দুবাইটা কিন্তু অনেক পরিষ্কার একটা শহর। একসময় এটি ছিল শুধু এক ধুলো মাখা মাছ ধরার গ্রাম, আর আজ এটি বিশ্বের অন্যতম ঝলমলে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর শহর। দুবাই এমন এক জায়গা যেখানে অসম্ভব শব্দটিকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এটি এমন এক শহর যা মাত্র 50 বছরে এক ঘুমন্ত জেলেপল্লী থেকে বিশ্বের সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল মহানগরে পরিণত হয়েছে। আমি শামীম আমিনু আর আপনারা সবাই মিলে আজ আমরা বেরিয়ে পড়ব এক অসাধারণ সফরে। দুবাইয়ের ঝলমলে আলোর নিচে লুকিয়ে থাকা তার ইতিহাস, সংস্কৃতি আর সেই সব মানুষের গল্প খুঁজব যাদের স্বপ্ন এই শহরকে আজকের অবস্থানে এনেছে। মরুর বুকে ভালোবাসা আর পরিশ্রমের এক অলৌকিক গল্প এই দুবাই। দুবাই মানে শুধু গগনচুম্বী অট্টালিকা নয়, এর শেকড়ে গাঁথা আছে গভীর ঐতিহ্য। চলুন আধুনিকতা থেকে একটু সরে গিয়ে ডুব দিই সেই পুরনো দুবাই, যেখানে জন্ম নিয়েছিল এই স্বপ্নের বীজ। আজকের এই চাকচিক্যের আড়ালে দুবাইয়ের শুরুটা ছিল খুবই অন্যরকম। 1950-এর দশকেও দুবাই ছিল পারস্য উপসাগরের তীরে এক ছোট্ট বন্দর। এখানকার মানুষের জীবন চলত মাছ ধরে আর সমুদ্রের গভীর থেকে মুক্তা আহরণ করে। দুবাই ক্রিক বা প্রাকৃতিক খাড়ি ছিল এর প্রাণকেন্দ্র। এই খাড়ি দিয়েই চলত ইরান ও ভারতের সাথে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য। আর এটা হলো আল ফাহিদি হিস্টোরিক্যাল নেইবারহুড, যা আল বাস্তরিকা নামেও পরিচিত। 1800 শতকের শেষ ভাগে এই এলাকাটিও ছিল দুবাইয়ের প্রাণকেন্দ্র। এই আল ফাহাদি এলাকাতেই সেই পুরনো দুবাইয়ের গন্ধ পাওয়া যায়। এখানকার প্রতিটি ইট পাথরে মিশে আছে মুক্তা সংগ্রহকারী আর ব্যবসায়ীদের গল্প। এখানকার জীবন ছিল কঠিন কিন্তু সরল। তবে এই মরুভূমির মানুষগুলো একটা জিনিস ছিল, স্বপ্ন দেখার সাহস। লক্ষ্য করুন সেই ঐতিহ্যবাহী উইন্ড টাওয়ারগুলি। এগুলো ছিল মরুভূমির গরম থেকে বাঁচাতে প্রাচীনকালের প্রাকৃতিক এয়ার কন্ডিশনিং ব্যবস্থা, যা স্থাপত্যের এক দারুণ নিদর্শন। এই দুবাই খাড়ি শহরকে দুই ভাগে ভাগ করেছে, দেইরা এবং বুর দুবাই। একসময় এটিই ছিল এই অঞ্চলের মূল বাণিজ্য পথ। যাই হোক, 1966 সাল দুবাইয়ের ভাগ্য বদলে গেল। মরুভূমির বালির নিচে পাওয়া গেল কালো সোনা বা তেল। হঠাৎ করে এই ছোট্ট বন্দরটি বিশ্বের নজরে এলো।
দুবাই বদলাতে শুরু করলো আর মানুষও বড়লোক হতে শুরু করলো। কিন্তু দুবাইয়ের তৎকালীন শাসক শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুম জানতেন এই তেল একদিন ফুরিয়ে যাবে। তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তিনি তেলের টাকা দিয়ে শুধু বিলাসিতা করলেন না, বরং সেই টাকা বিনিয়োগ করলেন ভবিষ্যতের জন্য। তিনি একটি বিখ্যাত উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, আমার দাদা উটে চড়তেন, আমার বাবাও উটে চড়তেন, আমি মার্সিডিজ চালাই, আমার ছেলেও মার্সিডিজ চালাবে, কিন্তু তার ছেলে হয়তো আবারও উটে চড়বে, যদি না এই তেলকে স্থায়ী সম্পদে পরিণত করা যায়। এই দর্শন থেকেই শুরু হলো দুবাইয়ের রূপান্তর। তিনি দুবাই ক্রিককে প্রশস্ত করলেন, বিশাল বন্দর তৈরি করলেন এবং একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করলেন। তার লক্ষ্য ছিল একটাই, দুবাইকে বাণিজ্যের কেন্দ্রে পরিণত করা। মূলত এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, সিদ্ধান্ত আর অদম্য প্রচেষ্টা। দুবাই একটি শহর যা কখনো ঘুমায় না, সোনালী সূর্যালোক থেকে রাতের ঝলমলে রত্নে রূপান্তরিত হয়। দুবাইয়ের উত্থান কেবল তেলের উপর নির্ভর করে হয়নি, হয়েছে দূরদর্শী নেতৃত্বের এবং লক্ষ লক্ষ শ্রমিকের ঘামে। দুবাইয়ের শাসকেরা, বিশেষ করে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, তিনি পরিষ্কার স্বপ্ন দেখেছিলেন তেল পরবর্তী অর্থনীতির জন্য একটি বৈচিত্র্যময় কাঠামো তৈরি করা। পর্যটন, রিয়েল এস্টেট, আর্থিক পরিষেবা এবং প্রযুক্তি সব কিছুতেই তারা বিশ্বসেরা হতে চেয়েছেন। আর আজ দুবাই মধ্যপ্রাচ্যের ব্যবসা ও পর্যটনের রাজধানী। The scale of this project is absolutely breathtaking. It really is an innovation marvel. Look how clear the water is. I can't believe আর দুবাইয়ের বিলাসবহুল জীবনযাত্রা, পৃথিবীর মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে তাদের দিকে। দুবাইকে প্রায়শই সিটি অফ গোল্ড বা সোনার শহর বলা হয়, যেখানে সোনা বিলাসিতা বা আভিজাত্যের প্রধান প্রতীক। শহরের ধনী বাসিন্দাদের জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চ, যেখানে অঢেল অর্থপ্রাচুর্য প্রকাশ্যেই ব্যবহৃত হয়। দুবাইয়ের রাস্তায় সুপারকার এবং লাক্সারি কারের মেলা দেখা যায়। লম্বরগিনি, বুগাটি, রোলস রয়েসের মতো গাড়ি এখানে খুবই স্বাভাবিক দৃশ্য। অনেক ধনী ব্যক্তি নিজেদের গাড়ি সোনা বা হিরে দিয়ে মুড়িয়ে নেন, যা তাদের বাড়তি প্রতিপত্তি এবং শৌখিনতা প্রকাশ করে। দুবাইয়ে এমন এটিএম মেশিনও রয়েছে যেখান থেকে নগদ অর্থের পরিবর্তে 24 ক্যারেট খাঁটি সোনার বার বা মুদ্রা কেনা যায়। ব্যক্তিগত ইলেকট্রনিক্স যেমন ফোন থেকে শুরু করে আসবাবপত্র পর্যন্ত অনেক কিছুতেই 24 ক্যারেট সোনা ব্যবহার করা হয়। দুবাই পুলিশও দ্রুতগামী অপরাধীদের তাড়া করার জন্য বিলাসবহুল সুপারকার ব্যবহার করে, যা বিশ্বজুড়ে সবার নজর কেড়েছে। অতি ধনীরা তাদের পোষা প্রাণী যেমন বাজ পাখির জন্য বিমানে আলাদা আসন বুক করার মতো অস্বাভাবিক বিলাসিতা দেখায়। গাড়ির নম্বর প্লেট বা লাইসেন্স প্লেটকে এখানে মর্যাদার প্রতীক হিসাবে দেখা হয় এবং বিরল নম্বরগুলো বিপুল পরিমাণ অর্থে নিলামে বিক্রি করা হয়। দুবাইয়ের মানুষদের বন্যপ্রাণীর বিলাসিতা ও ব্যয় শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই প্রাণীগুলোর পিছনে মালিকেরা বিপুল অর্থ ব্যয় করেন। একটি চিতা বাঘ বা বাঘের বাচ্চার ক্রয় মূল্য মোটা অঙ্কের, তবে আসল খরচ হতো তাদের বিলাসবহুল বাসস্থান, বিশেষ খাদ্য এবং বিশেষজ্ঞ পশু চিকিৎসকের জন্য। অনেকেই তাদের বিলাসবহুল ভিলার মধ্যে ব্যক্তিগত চিড়িয়াখানা তৈরি করতেন, যার রক্ষণাবেক্ষণ খরচ সাধারণ মানুষের কল্পনারও বাইরে। এইসব প্রাণীর প্রদর্শন অনেক সোশ্যাল মিডিয়ায় একটি ফ্যাশন হয়ে উঠেছিল, যা তাদের অতিরিক্ত বিলাসিতার দৃষ্টান্ত। যদিও বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ইউএই ব্যক্তিগতভাবে এই ধরনের বন্যপ্রাণী রাখা আইনগত নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য। আইন ভঙ্গের জন্য এখন বন্যপ্রাণী রাখলে জেল বা বিশাল অঙ্কের জরিমানা হতে পারে। যাই হোক, এই শহরকে যারা গড়ে তুলেছেন সেই প্রবাসী শ্রমিকদের কথা না বললেই নয়। ভারত,
পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের পরিবারকে আরও ভালো জীবন দেওয়ার স্বপ্নে এই মরুভূমির কঠোর পরিশ্রম করে গেছে। এই শহরটি তাদের পরিশ্রমের প্রতিদান, ভালোবাসার ফসল। দুবাই তাদের সবার কাছে ঋণী। আর এইভাবেই শুরু হলো পৃথিবীর সবচেয়ে সাহসী কিছু নির্মাণযজ্ঞের গল্প। আজকের ভিডিওতে আপনাদের আমি দুবাইয়ের খুবই সুন্দর একটি জিনিস দেখাবো। ব্রুজ আল আরব পালের আকৃতি এই হোটেলটি তৈরি করা হয়েছিল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল হিসেবে। এটি যেন আধুনিক দুবাইয়ের প্রতীক হয়ে উঠল। দুবাইয়ের মুকুটের সবচেয়ে ঝলমলে রত্ন হলো ব্রুজ খলিফা, যেটা 829.8 মিটার উঁচু। বিশ্বের সর্বোচ্চ এই ইমারতটি শুধু একটি বিল্ডিং নয়, এটি মানব ইতিহাসের এক বিজয়গাথা। 2004 সালে শুরু হওয়া এক বিশাল স্বপ্নের পূর্ণতা এটি। এখানে দাঁড়িয়ে মনে হয় মানুষ যদি সত্যিকারের কিছুই করতে চায় তবে আকাশের সীমাও তাকে আটকাতে পারে না। এই টাওয়ারটি শুধু বিশ্বের সর্বোচ্চ ভবন নয়, এটি মানুষের ইচ্ছা শক্তির প্রতীক। ব্রুজ খলিফার পাদদেশে বসেছে দুবাই ফাউন্টেনের মনোমুগ্ধকর জলনৃত্য। সুরের সাথে জলের এমন ছন্দবদ্ধ ভালোবাসা হয়তো পৃথিবীতে আর কোথাও নেই। প্রতি সন্ধ্যায় যখন হাজার হাজার মানুষ এই আলোর খেলা দেখতে জড়ো হয়, তখন বোঝা যায় হাজারো জনপদের মন জয় করার ক্ষমতা এই শহরের আছে। এবার আসি পাম্প জুবাইরাতে। দুবাই প্রশাসন ভাবল আমাদের সমুদ্রতট যথেষ্ট দীর্ঘ নয়, তাহলে কি করা যায়? তখন সমুদ্রের বুকে তারা তৈরি করল নতুন দ্বীপ। তৈরি হলো পাম্প গাছের আকৃতির এই অবিশ্বাস্য পাম্প জুবাইরা। পাম্প জুবাইরা সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় মানবসৃষ্ট দ্বীপ। উপর থেকে দেখলে এটিকে একটি খেজুর গাছের মতো মনে হয়। সমুদ্রের বুকে এই দ্বীপ তৈরি করা এক প্রকৌশলগত বিস্ময়। এটি দেখিয়ে দেয় দুবাই সরকার কেবল স্বপ্ন দেখে না, তারা সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার মতো ক্ষমতা রাখে। এখানকার বিলাসবহুল রিসোর্ট যেমন আটলান্টিস, এক অসাধারণ হোটেল। আজকের দুবাই শুধু দালানের শহর নয়, এটি একটি গ্লোবাল ভিলেজ। এখানে 200টিরও বেশি দেশের মানুষ বাস করে, কাজ করে এবং তাদের সংস্কৃতিকে ধারণ করে। আমি ভিক্টর প্রুফ আছি। আমি গত 4 বছর ধরে দুবাইতে আছি। এই শহর আমাকে অনেক কিছু দিয়েছে। এখানে নিরাপত্তা আছে, সম্মান আছে। এটি এমন এক শহর যেখানে আপনি সকালে মরুভূমিতে সাফারি রোমান্স নিতে পারবেন, দুপুরে বিশ্বের সর্ববৃহৎ শপিং মলে কেনাকাটা করতে পারবেন, আর রাতে অপেরা হাউসে বসে শো উপভোগ করতে পারবেন। সারা বিশ্বের মানুষ এখানে একসাথে কাজ করছে, এটাই দুবাইয়ের সৌন্দর্য। দুবাই যতই আধুনিক হোক না কেন, সে তার শিকড়কে কিন্তু ভোলেনি। এই বিশাল মরুভূমি তার আসল পরিচয়। শহরের কোলাহল থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে আপনি এক অসীম নিস্তব্ধতার অভিজ্ঞতা নিতে পারবেন। এবার চলুন যাই দুবাই মলে। এটি শুধু একটি শপিং সেন্টার নয়, এটি একটি সম্পূর্ণ বিনোদনের কেন্দ্র। এখানে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের পাশাপাশি রয়েছে বিশাল অ্যাকোয়ারিয়াম, আন্ডার ওয়াটার জু, আইস স্কেটিং। এটি সেই জায়গা যেখানে আপনি এক নিমিষে বিলাসবহুল কেনাকাটা থেকে শুরু করে প্রকৃতির কাছাকাছি যেতে পারেন। যাই হোক, দুবাই কিন্তু থেমে নেই। তারা এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে তারা এখন জ্ঞান, প্রযুক্তি আর মহাকাশের দিকে ছুটছে। এই মিউজিয়াম অব দ্য ফিউচার তারই প্রমাণ করে। এমনকি তারা মঙ্গল গ্রহেও মহাকাশযান পাঠিয়েছে। দুবাইয়ের গল্পটা শুধু টাকা, বিলাসিতা আর কংক্রিটের গল্প নয়। দুবাইয়ের আসল গল্পটা হলো রূপান্তরের গল্প। এই একদল মানুষের অদম্য ইচ্ছা শক্তির গল্প, যারা বিশ্বাস করেছিল যে সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রমে মরুভূমিতেও ফুল ফোটানো সম্ভব। এটি এমন এক শহর যা বিশ্বকে দেখিয়েছে
স্বপ্ন দেখতে জানতে হয়, আর সেই স্বপ্নকে বাস্তব করার জন্য সাহসের সাথে ঝাঁপিয়ে পড়তে হয়। কে জানে, হয়তো আগামী দশকে দুবাই আমাদের জন্য আরও নতুন কোনো বিস্ময় নিয়ে অপেক্ষা করছে। দুবাই তার সংস্কৃতিতেও বৈচিত্র্যময়। এখানে 200-রও বেশি দেশের মানুষ এক ছাদের নিচে বসবাস করে। এই শহর এক সত্যিকারের বিশ্ব পরিবার। দুবাইয়ের মানুষ তাদের সংস্কৃতি ও আতিথেয়তাকে অনেক মূল্য দেয়। এখানে বহু সংস্কৃতির মিশ্রণে এক নতুন সংস্কৃতির জন্ম হয়েছে, যা সহনশীলতা ও ভালোবাসার প্রতীক। মূলত দুবাই একটি বহুসাংস্কৃতিক কেন্দ্র, যেখানে জনসংখ্যার প্রায় 90%-রও বেশি মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী। বেশিরভাগ মানুষই আধুনিক অ্যাপার্টমেন্ট বা ভিলাতে বসবাস করেন এবং তাদের জীবনযাত্রা শহরের অত্যাধুনিক অবকাঠামো দ্বারা প্রভাবিত। কর্মজীবনের ক্ষেত্রে দুবাই অনেক আন্তর্জাতিক সুযোগ প্রদান করে, যেখানে অনেক প্রবাসী উচ্চ বেতন এবং করমুক্ত আয়ের জন্য কাজ করেন। দৈনন্দিন যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি অপরিহার্য, তবে আধুনিক মেট্রো এবং অন্যান্য রাইড শেয়ারিং পরিষেবাও বেশ জনপ্রিয়। অবসর সময় দুবাইয়ের বাসিন্দারা বিশ্বের বৃহত্তম শপিং মল যেমন দুবাই মল বা বিলাসবহুল সৈকত ক্লাবগুলোতে সময় কাটান। আবহাওয়া যখন ভালো থাকে, যেমন শীতকালে, তখন সৈকতে যাওয়া, আউটডোর কার্যকলাপ এবং মেরিনার নৌবিহার করা তাদের সামাজিক জীবনেরই অংশ মনে করে। বিশ্বজুড়ে নানা দেশের খাবারের প্রাচুর্য থাকায় বিভিন্ন আন্তর্জাতিক রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করা তাদের নিয়মিত অভ্যাসের মধ্যেই পড়ে। এই খাবারটা অসাধারণ, আমি জীবনে এমন কিছু খাইনি। হ্যাঁ, আর পরিবেশটাও ঠিক তেমনই বিলাসবহুল। দৈনন্দিন জীবনে দুবাই নিরাপত্তা ব্যবস্থা খুবই মজবুত এবং আইন কানুন তুলনামূলকভাবে কঠোর, যা নাগরিকদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন পরিষেবা এখানে অত্যন্ত উন্নত, যেখানে গ্লোসারি এবং অন্যান্য সব কিছুই দ্রুত হোম ডেলিভারি একটি সাধারণ বিষয়। তারা সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে, নতুন নতুন উদ্ভাবন, সবুজ উদ্যোগ এবং মহাকাশ জয় করার মতো স্বপ্ন। দুবাই আমাদের শেখায়, যদি আপনার স্বপ্নবিলাস হয়, তবে আপনার পরিবেশ কোনো বাধাই নয়। যাই হোক, আমরা আমাদের যাত্রার শেষ প্রান্তে। দুবাই শুধু একটি আধুনিক শহর নয়, এটি মানবজাতির অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং সবচেয়ে বড় কথা, ভালোবাসার এক প্রতীক। এই শহর দেখিয়েছে কিভাবে মরুভূমির বালিকে সোনার রঙে রাঙিয়ে দেয়া যায়। এখানকার প্রতিটি আকাশচুম্বী অট্টালিকা, প্রতিটি ফাউন্টেন শো, এই সবই একটি বার্তা দেয়: স্বপ্ন দেখতে শিখুন এবং সেই স্বপ্নকে বাস্তব করার জন্য ভালোবাসার সাথে কাজ করুন। আশা করি দুবাইয়ের এই গল্পের এই যাত্রায় আপনাদের হৃদয় ছুঁতে পেরেছি। দেখা হবে পরের কোনো এক নতুন গন্তব্যে, নতুন কোনো স্বপ্নে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর স্বপ্ন দেখা কখনো থামাবেন না। শামীমা মিনু চ্যানেলের সাথেই থাকুন এবং সেই সাথে সাবস্ক্রাইব করার অনুরোধও রইল। ধন্যবাদ।